এখানে আমরা একটা খুব কমন এবং ইম্পর্টেন্ট টপিক বলবো, এটা হচ্ছে শিশুর কি কি কারণে গলা ব্যথা হয়। শিশু খুব প্রায় 99% শিশু 100% শিশু কোনো না কোনো সময় গলা ব্যথা হয়। গলা ব্যথা সাধারণত ঠান্ডা লাগলে এটা আমরা ফেরিঞ্জাইটিস বলি বা গলার প্রদাহ ইনফেকশন, ওইটা থেকে আমরা সাধারণত গলা ব্যথা হয়। গলা ব্যথা অল্প হলে এটা ফেরিঞ্জাইটিস, এটা বা গলার কম প্রদাহ ভাইরাল ফেরিঞ্জাইটিস। ঠান্ডা লাগলেও সাধারণত গলা ব্যথা হয়, এটাতে তেমন বেশি সিভিয়ার না। আবার যখন খুব বেশি হয়, টনসিল বড় ফুলে যায়, গলা ইনফেকশন হয়, জ্বর চলে আসে, তখন টনসিল ইনফেকশন থেকে গলা ব্যথা হয়। এই গলা ব্যথাটা সাধারণত আশেপাশে অনেক কিছু আছে ফেরিঞ্জাইটিস বলে, ওইটা থেকে অনেক সময় গলা ব্যথা হয়। এই গলা ব্যথাগুলো আমরা অনেক সময় একটা ভাইরাল বা ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে, ঠান্ডা থেকে হতে পারে, বা ব্যাকটেরিয়া ইনফেকশন, টনসিল ইনফেকশন, ফেরিঞ্জাইটিস, আশেপাশে বিভিন্ন ইনফেকশন, এগুলো থেকে আমরা এইভাবে বলতে পারি। আরেকটা হচ্ছে আমাদের শিশুর টনসিল থেকে কমনলি গলা ব্যথা হয়। এখন রোগীর টনসিল থেকে কি গলা ব্যথা হলে আমরা কি করতে পারি? সাধারণত টনসিল দিয়ে গলা ব্যথা হলে আমরা লবণ পানি দিয়ে গড়গড়া করতে পারি। গরম পানি, লবণ পানি, লেবু বা একটু গরম পানি খাওয়াই দিতে পারি শিশু যদি গড়গড়া করতে না পারে। বা ওষুধ আছে বায়োডিন মাউথওয়াশ, অরসদ মাউথওয়াশ, এগুলো দিয়ে গড়গড়া করতে পারি। 2 নাম্বার, যদি তারপরও ভালো না হয়, আমরা সাধারণত দেখা গেছে ডাক্তারের কাছে, নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গেলে আমরা অনেক সময় যদি দেখি বেশি ইনফেকশন, তাহলে বাচ্চাকে যদি জ্বর টর আসে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। এগুলো সাধারণত অ্যান্টিবায়োটিক গুলো আপনারা মেডিসিন দোকান থেকে বা ফার্মেসি থেকে বা অনেক সময় গ্রামের ডাক্তার থেকে অ্যান্টিবায়োটিক গুলো খাবেন না, নাপা টাপা এগুলো খেতে পারেন। অ্যান্টিবায়োটিক গুলো আমরা দেখি রোগীর শিশুর অবস্থা অনুযায়ী যদি দেখা যায় অনেক সময় শিশুর জ্বর থাকে, শিশুর ইনফেকশন বেশি হয়ে যায়, টনসিল ফুলে যায়, তখন হিসাব করে অ্যান্টিবায়োটিক গুলো দিতে হয় এবং কোর্স কমপ্লিট করতে হয়। এখন দেখা গেছে মহামারীর মতো গলা ব্যথা হলে ইনফেকশন খেয়ে ইনফেকশনের জন্য মানুষ অ্যান্টিবায়োটিক খেয়ে প্রতিরোধ এটা ক্ষমতা কমিয়ে ফেলে এবং রোগীর আরো অনেক সমস্যা হয়, রেজিস্ট্যান্স করে ফেলে অ্যান্টিবায়োটিক, তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করে না। এখন এইসব গলা ব্যথার জন্য আমরা ঘরোয়া অনেক চিকিৎসা করতে পারি। ঘরোয়া 1 নাম্বার হচ্ছে আমরা রোগীকে ঠান্ডা খাওয়াবো না প্রতিকারের জন্য। রোগী অ্যালার্জি হলে অ্যালার্জি ওষুধ, টোফেন, হিস্টাসিন, এগুলো এই জাতীয় ওষুধ খেয়ে ফেলবো, নাপা। এরপরও যদি রোগী আইসক্রিম খেতে দিব না। রোগীকে গরম পানি লবণ দিয়ে, কুসুম গরম পানি লবণ দিয়ে গড়গড়া করাবো, কুসুম গরম লেবু এগুলো দিয়ে খেতে দিব বারবার। এগুলা সাধারণত কিছু মেনটেন করলে রোগী অনেক সময় ভালো হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে রোগী মেডিসিনের মাধ্যমে টনসিল ভালো হয় কিনা। টনসিল আমরা বেশিরভাগই মেডিসিনের মাধ্যমে ভালো হয়ে যায়। এখন রোগী যদি দেখা যায় যে কম হয়, তখন আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন জাতীয় ওষুধ এবং কিছু নিয়ম শিখিয়ে দিলে এগুলো রোগী দেখা যাচ্ছে অনেক সময় টনসিল ঘরে কি করতে হবে এগুলো বললে অনেক সময় রোগীরা ঘরেই ভালো হয়ে যায়। বেশিরভাগ রোগী ঘরেই ভালো হয়ে যায়। শুধু সিভিয়ার বারবার 3-4 বার, বছর 3-4 বার ইনফেকশন না হলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দেই না, অপারেশনে যাই না। অপারেশনে খুব রেয়ারলি যাই এবং অপারেশনে খুব বেশি রোগী যদি প্রয়োজন হয়, খুব বেশি সাফারার হয়, এটা থেকে রোগীর অনেক বেশি কমপ্লিকেশন হয়, রোগী খারাপ হয়ে যায়, তখন আমরা রোগীকে অপারেশন সাজেস্ট করি এবং যদি বারবার হতে থাকে। তাছাড়া আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। এখন আরেকটা হচ্ছে রোগীকে টনসিল হলেই কি অপারেশন করতে হবে? না, টনসিল হলে অপারেশন করতে হয় না। টনসিল অপারেশন আমরা কখন করি? যখন আমরা টনসিল অনেক বড় হয়ে যায়, তখন টনসিলটা বাচ্চা শ্বাস নিতে খেতে কষ্ট হয়। যখন টনসিল থেকে বারবার বছরে 3-4 বার ইনফেকশন হয় এবং বছরে দেশে বাচ্চা বেশিরভাগ সময় জ্বর থাকে, স্কুলে যেতে পারে না, তখন আমরা 2 সপ্তাহ স্কুলে যেতে পারে না, তখন আমরা এই টনসিলের অপারেশনের কথা বলে থাকি। তারপর আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি, যদি না ওষুধেও কাজ না করে, ওষুধেও রোগীর টনসিল ছোট না হয়, তখন আমরা অপারেশন করে থাকি। আর একটা হচ্ছে টনসিল থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আমরা এখন টনসিল থেকে ক্যান্সার আমরা খুব রেয়ার। টনসিল ইনফেকশন থেকে কোনো ক্যান্সার হয় না, এটা আলাদা একটা আলাদা একটা জিনিস। সেটা টনসিলে খুব রেয়ার, 1% চেয়ে অনেক কম। টনসিল যখন বড় হয়, বিশেষ করে এক সাইডে বড় হয়, তখন টনসিল থেকে অনেকের বাচ্চাদের লিম্ফোমা হতে পারে। এটা খুব রেয়ারলি হয়,
তখন আমরা রুগীকে আলাদা করে বলি বা আলাদা করে যে এই পাশে বড় যে পাশে সমস্যা, রুগীর আলাদা সমস্যা সিমটম দেখে রক্ত কমে যায় আর রুগীর জ্বর আসছে কিনা বারবার এগুলো দেখে যখন আমরা বুঝি যে রুগীর টনসিল থেকে ক্যান্সার হতে পারে, যেগুলো ক্যান্সারে হয় রুগীর ওগুলো সাধারণত ব্যথা থাকে না, ইনফেকশনই বেশি হয়, ইনফেকশন থেকে ব্যথা হয়, ওগুলো সাধারণত ক্যান্সার হয় না। ক্যান্সারের জন্য আলাদা জিনিস, ক্যান্সার পুরো একটা আলাদা জিনিস এবং এটা রুগীর আলাদাভাবে বোঝা যায়। আর যেটা ইনফেকশন ওইটা থেকে ক্যান্সার হয় না বললেই চলে, এটা অনেকে হয়তো ভুল বুঝে থাকে, অনেকে ব্যথা থেকে বলে যে ক্যান্সার হয়ে যেতে পারে আপনার রুগী, আসলে ওই রকম হয় না। যাদের ক্যান্সার তার শুরু থেকেই হয়, টনসিল বড় হয়ে যায় কিন্তু ব্যথা ওই রকম থাকে না, রুগীর রক্ত কমে যায়, এটা অন্য জিনিস। ইনফেকশন যে নর্মাল ইনফেকশন হয়ে থাকে বারবার ব্যথা হয়ে থাকে ওইটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এটাতেই টেনশন করার কারণ না, এটাতে ক্যান্সার হবে না, এমনি রোগীর ব্যথার জন্য বা রোগীর টনসিল বড় হয়ে যাবে ওগুলোর জন্য কষ্ট হবে বাচ্চা, এই জন্যই আমরা রোগীর কিছু প্রতিকার বলে থাকি বা রোগীর অপারেশন করে থাকি বা ওষুধ দিয়ে থাকি।